সন্ধ্যায় আসসালামু আলাইকুম, নমস্কার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? নমস্কার দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। এক্সট্রা নয়েজ কি আসতেছে আমার সাইড থেকে? না দাদা। আচ্ছা, তো আসেন আমরা শুরু করি। তো আপনাদেরকে আমাদের আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস, ঠিক আছে? দ্যাট মিনস উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড 5 of our lectures, total 40 lectures. প্রথম লেকচারে আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে কি নাউন পড়েছিলাম নাউন করাই হয়নি। 1। তারপরের লেকচারে কি পড়েছিলাম আমরা? নাউন পার্ট 2, তাই না? জি দাদা। তারপরের লেকচারে কি পড়েছিলাম আমরা? কলাম আর্টিকেল, নাকি? তারপরের লেকচারে পড়েছিলাম হচ্ছে নাম্বার। তারপরের লেকচারে আমরা গতকাল পড়েছিলাম কন্ডিশনালস, ঠিক আছে? একটু মাথায় রাখেন বিষয়টা, হ্যাঁ? আপনাদের এই পুরো লেকচারের মধ্যে এই কন্ডিশনালস এর এমসিকিউ দেওয়া হয় নাই। এটা একটা কারণ আছে, আমি একটু বলি। মূলত যিনি হচ্ছে আমার কোশ্চেন গুলো টাইপ করে দেন, অর্থাৎ আমি তো কোশ্চেন গুলো গুছিয়ে টাইপ করেন, ওনার হচ্ছে এক্সাম। ওনার 9 তারিখ পর্যন্ত এক্সাম থাকবে। তো তো উনি আসলে এই 9 দিন আমার থেকে একটু ছুটি নিয়েছেন। তো এই এখন যে লেকচার গুলো হবে, টেস্ট গুলো একটু পরে হবে, ঠিক আছে? বাট ভোকাবুলারি এক্সাম রেগুলার চলবে, ওইটা আমি খুব ইজিলি ম্যানেজ করতে পারি, সমস্যা হবে না। তো এই জায়গাতে এসে আপনারা একটু মাথায় আমিও মাথায় রাখবো, আশা করি ভুলে যাব না। মাথায় রাখতে হবে কন্ডিশনালস এর না, আউট সাউন্ড গুলো একটু বন্ধ করতে বলেন। হ্যাঁ, কন্ডিশনালস এর একটু দেখেন। কন্ডিশনালস এর হচ্ছে আপনার কি দেওয়া হয় নাই, আম, আপনার হচ্ছে এক্সাম আর হচ্ছে এমসিকিউ, সরি এমসিকিউ দেওয়া বাকি আছে। তো 9 তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো হবে, 9 তারিখ পর্যন্ত হচ্ছে ওই ক্লাসগুলোতে আমাদের একটু এই জিনিসগুলো বাকি থাকবে, হ্যাঁ? তারপর 9 তারিখ যাওয়ার পরে দেন আমরা হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদেরকে অ্যাড করব, দেন অ্যাড করে দিয়ে দেবো। তো এই পর্যন্ত একটু জাস্ট ওয়েট করবেন। বাট ভোকাবুলারি এক্সামটা রেগুলার চলবে, ঠিক আছে? আর ভোকাবুলারির 10তম এক্সামটা হয়ে যাওয়ার পরেই, যে 10তম এক্সামটা হবে, ওই এক্সামের পরে আমরা হচ্ছে একটা এক্সট্রা রিভিউ ক্লাস রাখবো, যেই ক্লাসটাতে ওই 10টা ভোকেব কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি বসবো। আপনারা আমাকে প্রশ্ন করবেন র্যান্ডমলি, আমি আপনাদেরকে অ্যান্সার দেব, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে মোটামুটি এই মুহূর্তে প্ল্যান। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন প্লিজ, শুনুন। হ্যাঁ দাদা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একটু এমসিকিউ প্রশ্নটা কয়েকদিনের জন্য অফ থাকবে, কারণ ওনার আবার পরীক্ষা পড়ে গেছে। তো আসেন আমরা শুরু করি, হ্যাঁ? তো এমসিকিউ এই জন্য আমি আসলে ওই জেন্ডার তারপরে হচ্ছে প্রোনাউন এই ক্লাসগুলো ধরতে পারতেছি না, কারণ এমসিকিউ গুলো না থাকলে আসলে পড়ানো যাবে না। তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এই কয়দিনের মধ্যে আপনাদের হচ্ছে আমাদের সেন্টেন্সের, অর্থাৎ বেসিক যে স্ট্রাকচার সেন্টেন্সের, ওই স্ট্রাকচার গুলো আমরা একটু ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 6। এই ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করতে যাচ্ছি হচ্ছে গিয়ে কি
আমি একটু এটা মুছে দিচ্ছি। এই ক্লাসে আমি বেসিক্যালি বক করবো আপনাদের সাথে কি নিয়ে একটু বলে দেই। সেটা হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স নিয়ে, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে, তারপর হচ্ছে কনজাংশন নিয়ে এবং লিঙ্কার্স নিয়ে, যেন এই বিষয়গুলো নিয়ে ঈশ্বরের অশেষ কৃপায় আমাদের আর কোনো সমস্যা ফেস করতে না হয়। ঠিক আছে? যেমন ধরেন প্রায় টাইমে একটা প্রশ্ন আসে যে ডু অর ডাই। ঠিক আছে? যে এটা কি ধরনের সেন্টেন্স, এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায়। তো আমাদের আজকে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? তো চলেন আমরা ঈশ্বরের নাম নিয়ে আজকের লেকচারটা শুরু করে দিই। দাদা একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। দাদা কম কন্ডিশন সেন্টেন্স গুলা কি এটা কি ক্লাস কি আরেকটা নিবেন না এখানেই স্টপ হয়ে যাবে? মানে পরীক্ষা কন্ডিশনাল তো নিবেন। হ্যাঁ বুঝি না, কন্ডিশনাল তো ক্লাস হয়ে গেছে। আপনি হ্যাঁ হ্যাঁ যখন পরীক্ষা দেবেন তখন আপনি ক্লাস রিভিউ করে নিতে পারছেন, আপনার রেকর্ডেড থাকবে, তাহলে হ্যাঁ তাই না? জি জি আমি তো ক্লাস নিয়েছি আপনাকে, আপনি জাস্ট হ্যাঁ হ্যাঁ পরীক্ষাটা দিন। ও আচ্ছা পরীক্ষা নেওয়ার ঠিক পর ওই ক্লাস দরকার হলে একবার দেখে নেবেন, দ্যাটস ইট, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে, ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমি একদম 7টায় জয়েন করেছি। জয়েন করার পরে দেখলাম যে আপনি আপনি কোনো শিডিউল দিয়েছেন হয়তো বা কোনো পরীক্ষার কিনা বুঝতে পারি নাই ওটা। আমি মেসেজেও এটা কোশ্চেনটা আপনি করেছি, একটু আপনি হয়তো বা খেয়াল রেকর্ডেড করেন। ভিডিওটা দেখে নিন, রেকর্ডেড ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে, আপনি যেটুকু সময় মিস করে ফেলেছেন আপনি একটু রেকর্ডেড ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে দয়া করে কোশ্চেন করে ক্লাসের সময়টা কিল করার দরকার নাই। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে কাইন্ডলি। তাহলে আসেন আমরা সেন্টেন্স কে নিয়ে আজকে শুরু করি। আজকের লেকচারটা একটু ভিন্ন লেকচার হয়ে যাচ্ছে, কারণ সত্যি করে বলবো যে এখানে আপনি পাংচুয়েশনের এবং সেন্টেন্সের এমন কিছু প্যাটার্ন দেখবেন যে প্যাটার্ন গুলো আপনি হয়তো বা কখনোই এইভাবে আলোচনা করা হয়নি আপনার সামনে। তবে আপনি যা পড়েছেন আমি তাই পড়াবো, কিন্তু ইন এন ডিফারেন্ট ম্যানার। সো লেটস প্রসিড। প্রথমেই আমাদের জানতে হয় যে হোয়াট ইজ কল্ড সেন্টেন্স, বাক্য কাকে বলে। দেখেন, যখনই the question comes that what is called sentence, we get different type of sentence definitions. ঠিক আছে? সো আমাদের যেটা হয় সেটা হচ্ছে বাক্য কাকে বলে বুঝতে গেলে আমরা প্রাইমারিলি বলি যে বুকিশ বা বই ভিত্তিক যে ডেফিনেশন গুলো আছে সেই ডেফিনেশন গুলোর বাইরে গিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করি। তো সেটা কি একটু দেখা যাক, চলেন। ধরেন আমি যদি আপনাকে বলি যে আই লাভ ইউ, এটা একটা সেন্টেন্স। ইউ হেট মি, এটাও কিন্তু একটা সেন্টেন্স। ঠিক আছে? এখন যখনই আমরা বলি যে তাহলে আই লাভ ইউ বাট ইউ হেট মি, এখানে তাহলে কয়টা সেন্টেন্স আছে? তো অনেকেই দেখা যায় বলে যে শুনুন ভাই, এখানে দুইটা সেন্টেন্স আছে। একটা হচ্ছে গিয়ে কি আই লাভ ইউ একটা সেন্টেন্স, আর একটা হচ্ছে ইউ হেট মি একটা সেন্টেন্স। বলে যে না ভাই, এখানে একটা সেন্টেন্সে আছে। তো আসলে এখানে একটা সেন্টেন্স আছে নাকি দুইটা সেন্টেন্স আছে, এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা ইন্টারেস্টিং ডেফিনেশন ডেভেলপ করেছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে। সেই ডেফিনেশনটা কি? আমরা বলছি হোয়েন এভার ইউ উইল ফাইন্ড এনি সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন। আপনি যখনই কোনো সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন পাবেন, সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন কি কি হতে পারে? ফুল স্টপ হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে, বা এক্সক্লেমেটরি সাইন হতে পারে। আপনি যখনই কোনো সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন পাবেন তখনই immediately preceding part will be called a complete sentence. ঠিক আছে? তো এই আলোচনাগুলো রাইটিং এও করি, কিন্তু এখানে তো এমসিকিউ এর ধরনে পড়ানো হবে। ঠিক আছে? তাই একটু ভিন্নতা পাবেন আপনারা। আমরা কি বললাম? যখনই আমাদেরকে কি বলা হবে, আমাদেরকে বলা হবে যে তুমি কোনো কি পেয়েছো,
কোনো সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন পেয়েছো, সেটা হতে পারে একটা ফুল স্টপ, সেটা হতে পারে একটা এমসি কোশ্চেন মার্ক, সেটা হতে পারে একটা এক্সক্লেমেটরি সাইন, এই ধরনের কোনো সাইন পাবা, দা ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট, তার ঠিক আগের অংশকেই তুমি সেন্টেন্স বলবা। যেমন ধরেন আই লাভ ইউ বলার পরে আপনি একটা ফুল স্টপ দিয়েছেন, তাই আই লাভ ইউ পুরো একটা সেন্টেন্স। ইউ হেট মি বলার পরে আপনি একটা ফুল স্টপ দিয়েছেন, তাই ইউ হেট মি পুরোটাই একটা সেন্টেন্স। কিন্তু তৃতীয়টাতে এসে আপনি আই লাভ ইউ বাট ইউ হেট মি বলে আপনি ফুল স্টপ দিয়েছেন, তাই এটা পুরোটাই একটা সেন্টেন্স। তাই এখানে দুইটা সেন্টেন্স আছে, বলার কোনো অবকাশ আপনার নেই। সো এখানে একটা সেন্টেন্স আছে। কিন্তু খেয়াল করে দেখেন এই 3 নম্বর বাক্যে, আই রিপিট, এই 3 নম্বর বাক্যে একটা মজার ব্যাপার আছে। সেই ব্যাপারটা কি আমি একটু বলছি। সেই ব্যাপারটা হচ্ছে যে আপনি চাইলেই কিন্তু কি করতে পারেন, আপনি চাইলেই যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, একটু দাঁড়ান, ভুল করছি, ভুল ঠিক করে নেই। হ্যাঁ, আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এর দুইটা অংশকে কেটে আলাদা বাক্য বানাতে পারেন। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আপনার এই যে আই লাভ ইউ, আপনি চাইলে এই অংশটাকে কেটে নিয়ে একটা আলাদা বাক্য বানাতে পারেন। আবার ইউ হেট মি, এই অংশটা কেটে নিয়েও কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, একটা আলাদা বাক্য বানাতে পারেন। আর যখনই দেখবেন যে বাক্যের মধ্যে কোনো একটা অংশ যাকে আপনি কেটে আলাদা বাক্য বানাতে পারবেন, সেটাকেই আপনি আজকে থেকে বলবেন ক্লজ। তো আমরা কিন্তু দুইটা মজার মজার টপিক পেয়ে গেলাম, একটা হলো সেন্টেন্স কাকে বলে আর একটা হচ্ছে ক্লজ কাকে বলে। তাহলে আমরা বুঝলাম ক্লজ কাকে বলে। আমরা বলবো ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স, এটা হলো বাক্যের একটা অংশ, দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে লিখবো ইফ নিডেড, যদি ভাই দরকার হয়। আমি বলতেছি না যে এখনই আপনার এটাকে ইউজ করতে হবে। এটা হলো গিয়ে কি, বাক্যেরই একটা অংশ যাকে আপনি চাইলে আলাদা বাক্য হিসেবে ব্যবহার করতে পারবেন যদি দরকার হয়। আমি বলছি না যে দরকার হবেই হবে। তাহলে আজকে থেকে আমাকে যদি বলা হয় যে ক্লজ কাকে বলে, আমি আপনাকে বলবো আপনি দেখবেন যে এই জিনিসটা কেটে নিয়ে আলাদা বাক্য বানানো যায় কিনা, গেলেই আপনি তাকে একটা ক্লজ বলবেন। যেমন ধরেন আমাদের এটাই প্রশ্ন আসে যে ডু অর ডাই, এখানে কয়টা ক্লজ আছে? অনেকেই দেখবেন কনফিউজড হয়ে যায়। কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি বলেন যে শুধু এই ডুটা কেটে নিয়ে একটা বাক্য বানাবেন, তাহলে কিন্তু একটা বাক্য হতে পারবে যে করো, ডু। আবার আপনি যদি বলেন মরো, ডাই, ওটাও কিন্তু একটা বাক্য হতে পারে। তার মানে এখানে দুইটা ক্লজ আছে। এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করবো পরে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট এখন পর্যন্ত যেটুকু বুঝালাম সেটুকু কি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন। আচ্ছা, তার মানে আমরা এখন পর্যন্ত যা বকবক করেছি সেটা আমরা বুঝেছি, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন দেখেন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে বুঝে গেলাম যে ক্লজ কাকে বলে। এখন প্রশ্ন আসবে যে ক্লজ কয় প্রকারের হবে। মনে রাখবেন ক্লজ হচ্ছে 3 প্রকারের, আমাদের 2 প্রকারের আমাদের এই 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 আলোচনাতে। সেই আলোচনাটা কি কি আমি একটু বলছি। সেটা হচ্ছে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে অনেকে বলা হয় আইসি, কেউ বলে প্রিন্সিপাল ক্লজ, কেউ বলছে মেইন ক্লজ, হোয়াটএভার ইট ইজ, আমরা এটাকে আইসি বলবো। আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা ইউ ক্যান কল সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে, সুমন ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, আমি বুঝবো কিভাবে? যখন বাক্যের কোনো একটা ক্লজ যেটাকে আপনি কেটে নিয়ে আলাদা বাক্য বানাতে পারবেন, যদি সেই ক্লজটা কেটে নিয়ে এরপরে একটা ফুল স্টপ দিলেই সে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায়, তখনই ওই ধরনের ক্লজকে আপনি বলবেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যখনই দেখবেন যে বাক্যের কোনো একটা ক্লজকে কেটে নিয়ে সেটাকে ফুল স্টপ দিয়ে তারপরেও সে কি হচ্ছে না, সে হচ্ছে আপনার বাক্য হচ্ছে না, অর্থাৎ নট ইকুয়ালস টু সেন্টেন্স,
যখনই দেখবেন যে নট ইকুয়ালস টু সেন্টেন্স, যে কোনো একটা ক্লজ থেকে কেটে নিয়ে আলাদা করে নিয়ে ফুল স্টপ দিলেও সে বাক্য হচ্ছে না, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এক উদাহরণ দিই, যেমন আপনি আই লাভ ইউ 3 নম্বর বাক্য থেকে কেটে নিয়ে যদি ফুল স্টপ দেন, তাহলে কিন্তু সে একটা সেন্টেন্স হবে, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তবে এই নিয়মটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না, এই নিয়মটা 99.99% ক্ষেত্রে প্রযোজ্য। বাট ডিপেন্ডেন্ট ক্লজের এই নিয়মটা এটা ভাই 100% কেসে প্রযোজ্য, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার 99.99 দিয়েই কাজ হয়ে যাবে, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ক্লজের এক্সাম্পল দিই। আমি যদি বলি সুমন হু ইজ এ চিটার টিচেস ইংলিশ, এই যে এবার দেখেন এই যে হু ইজ এ চিটার, দেখেন তো ভাই আমি যদি বলি যে হু ইজ এ চিটার, এটা কেটে নিয়ে আমি একটা ফুল স্টপ দিবি, কি বাক্য হবে? বাক্য বাক্য হবে? হবে না দাদা। হবে না। অন্য কোনো পাংচুয়েশন দিলে হবে কিনা সেটা আমাদের বিষয় না, ফুল স্টপ দিয়ে হতে হবে। তাই যেহেতু এটা হবে না, তাই এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে এইখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। এবারে এসে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা এবার একটু আরেকটু ক্লাসিফাই করব সেন্টেন্সকে বোঝার জন্য। যেমন ধরেন 1 নম্বর বাক্যে আই লাভ ইউ, এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল। এখন আমরা সেন্টেন্সে ক্লাসিফিকেশন করবো, তাই তো? ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। দেখেন, প্রিমেড লেকচার শিট পড়লে ভালো লাগে নাকি লেকচার শিট নিজে টাইপ করে পড়লে ভালো লাগে? কোনটা ভালো লাগে আপনাদের কাছে? টাইপ করে পড়ালে ভালো হ্যাঁ, লাগে। যদিও টাইপ করে পড়ানোটা কষ্টকর, বাট আমার কাছে মনে হয় যে এটাই বেশি ভালো লাগে, ঠিক আছে? তাহলে যখন দেখবেন বাক্যের মধ্যে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই, জিরো ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকেই বলা হবে সিম্পল সেন্টেন্স। আজকে থেকে আপনি ওই ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এত কিছু খুঁজবেন না, আপনি দেখবেন যে বাক্যের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। যেমন আই লাভ ইউ, এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাই এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে বুদ্ধি করে বলেন 2 নম্বর বাক্যটা কি হবে? দাদা সিম্পল সেন্টেন্সটা বুঝতে পারিনি, একটু করে বললে ভালো হয়। যখন দেখবেন বাক্যের মধ্যে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আপনি ওটাকে বলবেন হচ্ছে সিম্পল সেন্টেন্স, কোনো প্রকার কোনো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। বুঝতে পেরেছেন? জি দাদা বুঝতে পারছি। আচ্ছা, এবার যখন দেখবেন বাক্যের মধ্যে, তাহলে এবার বলেন 2 নম্বর বাক্যটা কি সেন্টেন্স বলেন? সিম্পল সেন্টেন্স দাদা। ফুল সেন্টেন্স। ফুল সেন্টেন্স, ব্রিলিয়েন্ট। এরপর যখন দেখবেন বাক্যের মধ্যে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই, জিরো ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকেই আপনি বলবেন কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বলেন তো দেখি 3 নম্বর বাক্যটা কি বাক্য হওয়া উচিত? দাদা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কম্পাউন্ড সেন্টেন্স দাদা। কম্পাউন্ড সেন্টেন্স। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হওয়া উচিত। গুড। এখন আপনি যদি দেখেন এই যে দুইটা ডেফিনেশন আপনাকে আমি দিলাম, যে সিম্পল সেন্টেন্সের ডেফিনেশন আর হচ্ছে গিয়ে কি কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন, এই দুইটা ডেফিনেশনকে আমি চাইলেই কিন্তু এক করতে পারি। সেই একটা কিভাবে করব? এই যে দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ যদি 0 হয়ে থাকে। দেখেন খেয়াল করে, এই সংজ্ঞার মধ্যে কিন্তু আমার পুরো দুইটা কথাই কিন্তু চলে আসছে। খেয়াল করে দেখেন, এই 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 সবুজ মার্ক করে দিচ্ছি সংজ্ঞাটা, এই সংজ্ঞায় কিন্তু সিম্পল এবং কম্পাউন্ড দুইটা কনসেপ্টই চলে আসছে। আসছে না ভাই? জি দাদা। জি দাদা। একজন বলেছেন কম্পাউন্ড সেন্টেন্সটা আরেকবার বলতে, যখন দেখবেন বাক্যের মধ্যে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। যেমন 3 নম্বর বাক্যের দিকে তাকান, এই যে আই লাভ ইউ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার ইউ হেট মি, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই, সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স এই সরি কম্পাউন্ড সেন্টেন্স। শুভ্রদেব রয়, হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা কথা শোনা যাচ্ছে আপনার। ওকে। তো এখন দেখেন এই জায়গাটায় এসে এই যে এই সংজ্ঞাটা দুইটা জিনিসকেই কাভার করে।
এখন আমি যদি বলি যে এই সংজ্ঞাটা দুইটা জিনিস যেহেতু কাভার করে সমস্যা নাই, আমি যদি বলি যে এর মধ্যে আমি ডিপেন্ডেন্ট ক্লজ ঢুকাই দিব, কিরকম করে ঢুকাই দিব? এই যে দেখেন, নাম্বার অফ ডিপেন্ডেন্ট ক্লজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ সেন্টেন্সটা সিম্পল থাক বা কম্পাউন্ড থাক, যখনই অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ আমি এনে দিব, তখনই সেই সেন্টেন্সটা সঙ্গে সঙ্গে কমপ্লেক্স হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? দাদা এখানে গ্রেটার দেন এর নিচে যে আন্ডারলাইনটা করা আছে, তাহলে এই মার্কটার নামটা কি হবে? এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কোনটা বুঝি নাই, কোনটা? আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর পর যে গ্রেটার দেন দেওয়া আছে, গ্রেটার দেন এর পর যে মার্কটা দেওয়া আছে আন্ডারলাইন করা, এই চিহ্নটাকে কি বৃহত্তর নয় বা ছোট ছোট বলা হয়? গ্রেটার, আপনি তাহলে এগুলো তো ইজি বিষয়, এগুলো পারেন না কেন? এটাকে বলে গ্রেটার দেন অর ইকুয়ালস টু বলা হয়, মানে এক বা একের অধিক বোঝাচ্ছে। আমি যদি শুধু গ্রেটার দেন দেই, তার মানে হচ্ছে একের অধিক, এক হতে পারে। আর যখনই আমি বলবো গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে এক বা একের অধিক। বুঝতে পেরেছেন বিষয়টা আপনি? হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। এটা তো আমরা ক্লাস 5, 6, 7 এ পড়েছি, আপনার ওই যে বিট অ্যালজেব্রা করার সময়। আপনার ব্যাকগ্রাউন্ড কি? দাদা আমার ব্যাকগ্রাউন্ড কমার্সের। কমার্স তো আপনি ইজিলি পারবেন, না পারার কি আছে? আপনি তো ক্লাস 10 পর্যন্ত বীজগণিত পড়েছেন, তাই না? হ্যাঁ, আমি ওই বৃহত্তর নয় আর ক্ষুদ্রতর নয় যেগুলো মানে বইয়ে ছিল, কাটা কাটা দেওয়া, এটা এটা মাথায় ঘুরতেছে আমার। কাটা এটা দেওয়া আবার- ছিল না, কাটা দেওয়া অসমতার ম্যাথ এগুলো। মাইক্রোসফট ওয়ার্ডে এটাই হচ্ছে আপনার সিস্টেম, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ 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 দাদা। আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু দেখেন কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স, এই তিনটা ডেফিনিশন কিন্তু বুঝে গিয়েছি। তাহলে এটা আমি মুছে ফেলবো, ঠিক আছে? তাহলে আজকে থেকে কেউ যদি বলে যে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স, হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স, হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হয় বুঝতে? ভাই কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল যদি দিতেন। ওই যে উপরে এক্সাম্পল দিয়ে দিছি, ওই যে হু ইজ এ চিটার, এটার মধ্যে কি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছেন না পান নাই বলেন? পেয়েছি দাদা। কমপ্লেক্স সেন্টেন্স কি একের অধিক ডিপেন্ডেন্ট থাকতে পারে? প্রশ্নের স্ট্রাকচারটা দেখেন, কমপ্লেক্স সেন্টেন্সে কি বলা হয়েছে? বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাও হতে পারে, একের অধিকও হতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজও একটাও হতে পারে, একের অধিক হতে পারে। এই যে মিল এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, একের অধিক হতে পারে, তাই না? বুঝতে পেরেছি আমরা? হ্যালো, জি দাদা, বুঝতে পেরেছি। জি দাদা। এবারে এবারে ধরেন আমি বলবো যে একটা সেন্টেন্স এই যে কমপ্লেক্স করে ফেললেন বা কম্পাউন্ড করে ফেললেন বা সিম্পল করে ফেললেন, যাই করে ফেলেন না কেন, সেই সকল ক্ষেত্রে একটা জিনিস কমন, সেই জিনিসটা কি বলেন তো? ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাটস এ গুড কনসেপ্ট। তো যখন বুঝেই গেলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কমন সকল ক্ষেত্রে, তাই নোট করে রাখবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ দ্য কি কমন ফাউন্ডেশন অফ এ সেন্টেন্স। একটা বাক্যের ফাউন্ডেশন হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কখনো বাক্য হতেই পারে না। তাই যখনই আপনি প্রিলিমিনারি এক্সামে গ্রামার সেকশনে, আই রিপিট, প্রিলিমিনারি এক্সামে গ্রামার সেকশনে আপনি যখনই পিন পয়েন্ট এরর করতেছেন বা কোনো গ্রামাটিক্যাল কোনো কোশ্চেন সলভ করতেছেন, আপনার প্রথম নজর দিতে হবে ওই বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কোথায়। এই জিনিসটা সবসময় আমরা মাথায় রাখবো। যখনই আমরা বাক্যের কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন সলভ করতেছি, তখনই আমরা সঙ্গে সঙ্গে যে কাজটা করব সেটা হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে বের করে নিব। এতে করে বুঝবো যে ওইটা সেন্টেন্স ঠিক হিসেবে আছে কিনা ন্যূনতম ভাবে। কেন বললাম? কারণ যদি আপনি কখনো কোনো সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়াই লিখে ফেলেন, তাহলে সেটা কোনো কমপ্লিট সেন্টেন্স হবে না। আমি লিখে রাখলাম যে উইদাউট independent clause we cannot complete a sentence. আমরা কখনো কি করতে পারি না?
একটা বাক্যকে শেষ করতে পারি না, তাহলে বলবো ইন দ্যাট কেস, ওই ক্ষেত্রে দিস ফ্র্যাগমেন্ট অফ দ্য সেন্টেন্স, ওটা বাক্যাংশ, ওটা পুরোপুরি বাক্য না, দিস ফ্র্যাগমেন্ট অফ দ্য সেন্টেন্স will be called run on sentence. Oh my god, এটা আবার কি run on sentence মানে ইনকমপ্লিট বাক্য। এই রান অন সেন্টেন্স টার্মটাও দেখবেন যে অনেক সময় গ্রামার ইউজ করা হয়। এর মানে কি? এর মানে হলো যেই সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাই, অনেক কিছুই আছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আপনার কাছে নাই, তখনই এটাকে বলা হবে রান অন সেন্টেন্স। তো যখনই আপনি কোনো গ্রামাটিক্যাল কোনো কোশ্চেন সলভ করতেছেন, মনে করেন বললো যে হুইচ ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স, আপনার কাজ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখা। যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে সে সেন্টেন্স, না থাকলে সে সেন্টেন্স না। অন্য কোনো কিছু আপনার দেখার দরকার নাই, গ্রামাটিক্যাল এরর এটা সেটা হাবি জাবি, লিটারেলি ইউ ডোন্ট নিড টু সি এনিথিং। জাস্ট মাথায় রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমার আছে কিনা দেখতে হবে। তাহলে এই পর্যন্ত যা বললাম তার সবাই ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার দাদা। আচ্ছা, এখন দেখেন আমরা সেন্টেন্সকে যে ক্লাসিফাই করলাম তিনটা ভিন্ন ভিন্ন নামে, সিম্পল সেন্টেন্স, তারপরে হচ্ছে কি বলে এই যে কম্পাউন্ড সেন্টেন্স, তারপরে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এগুলাকেই সেন্টেন্সকে তো অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। এই যে তিনটাইতে ক্লাসিফিকেশন করলাম, এটাকে বলা হয় দিস ইজ দা ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। এটা হলো সেন্টেন্সের শ্রেণীবিন্যাস বেসড অন হোয়াট? বেসড অন এই যে স্ক্রিনে দাগাদাগি শুরু করেছেন, কি বলে কি সাহেব যেন, দাগ মুছেন, নাহলে কিন্তু সারা জীবন ভরে স্ক্রিনে দাগ থেকে যাবে। ঠিক আছে, এটা আপনার ওই লুড্ডু খেলার জায়গা না, আপনি এখানে দাগাইবেন। আমি কিন্তু দাগ না মুছা পর্যন্ত ক্লাস নিব না, বসে থাকবে এখন চুপচাপ। প্রথম দিন সতর্ক করে দিয়েছি, দাগ মুছেন এবার। বেসড অন স্ট্রাকচার, তো এটা হলো সেই ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স যেটা কিনা স্ট্রাকচার ওয়াইজ করা হয়। তাহলে আমি এটাই লাস্ট বারের মতো মুছে দিচ্ছি, আর যদি কেউ স্ক্রিনে দাগ দেন আমি কিন্তু দাগ রেখে দিবো, আমি কিন্তু আজ মুছবো না। ঠিক আছে, আমি কিন্তু খারাপ লোক একটা বিষয় বলে দিলাম, লিখে রাখো। আচ্ছা, গেল। এবার বলছে যে তাহলে আজকে থেকে কেউ কখনো যদি বলা হয় যে স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্স কয় প্রকার, আমরা সবাই বলতে পারবো যে 3 প্রকার। আচ্ছা, ভালো কথা। এবারে দেখেন একটা মজার জিনিস শিখাই। আপনি যখন পূর্ণাঙ্গ বাক্য হিসেবে যে আই লাভ ইউ লিখতেছেন, আর যখন এই আই লাভ ইউ কে আবার কেটে নিয়ে আপনি বাক্যের একটা পার্শিয়াল ক্লজ বানাচ্ছেন, আই লাভ ইউ বাট ইউ হেট মি, এখানে পার্থক্যটা আসলে কোথায় হয়? কারণ এখানেও আই লাভ ইউ আছে, এখানেও আই লাভ ইউ আছে, তাহলে একটার ক্ষেত্রে বললাম বাক্য আর একটার ক্ষেত্রে বললাম ক্লজ, এখানে কি কোনো পার্থক্য এক্সিস্ট করে? ডেফিনেটলি এক্সিস্ট করে। কেন এক্সিস্ট করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি কমপ্লিট বাক্য হিসেবে বলছেন আই লাভ ইউ, তখন আপনি পড়ছেন এইভাবে আই লাভ ইউ, আপনি আই লাভটাকে একসাথে বলছেন, ইউটাকে আলাদা করে বলছেন, যেটা হচ্ছে আমাদের কমন ফেনোমেনন আমাদের ভাষার, যে সর্বশেষ ওয়ার্ডের উপরে আমরা একটা এমফাসিস পুট করি। এটা তো আপনারা মোটামুটি জানেন, তাই না ভাই? হ্যাঁ দাদা। এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো যখন আপনি পূর্ণ বাক্যরূপে এটা পড়ছেন তখন আপনি এইভাবেই পড়েন যে আই লাভ ইউ। বাংলায় আমরা কি বলি? আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ লাস্ট ভালোবাসি শব্দের উপরে আমরা গুরুত্ব দিই। কিন্তু যখন সে ক্লজ হয়ে যায় তখন কিন্তু আপনি এইভাবে পড়েন না যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, এরকম কিন্তু পড়েন না। তখন আপনার টার্গেট থাকে আই লাভ ইউটাকে একসাথে পড়ে ফেলা এবং ইউ হেট মিটাকেও একসাথে পড়ে ফেলা। আপনি তখন কিভাবে পড়ছেন? আপনি তখন পড়ছেন মূলত হচ্ছে আই লাভ ইউ বাট ইউ হেট মি, তখন আপনি লাস্ট মিতে গিয়ে জোর দিচ্ছেন। তো এই জন্য ক্লজে গিয়ে এবং সেন্টেন্সে গিয়ে কিন্তু সেন্টেন্স পড়ার ক্ষেত্রে একটা সাটল ডিফারেন্স কাজ করে, যেই ডিফারেন্সটা হয়তোবা আমরা সচরাচর দেখি না, বাট একটু মাথায় রাখি না। কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন না আপনারা ভাই? জিনিসটা একটু বলেন তো, বলতে পারবেন না? জি দাদা। হ্যাঁ, সো বলতে পারবেন এটা আপনারা। আচ্ছা, এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এবার দেখব ওই যে আমাদের মূল টপিকে যেটা ছিল সেটা হলো কনজাংশন এবং লিঙ্কার। আমরা এবার এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যাব। মনে রাখবেন পার্টস অফ স্পিচ
এখানে যে 8-9টা পার্ট আছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, এই যে যে পার্টগুলো আছে, এই পার্টের কোথাও কি লিঙ্কার ওয়ার্ডটা আমাদের আছে? ইয়েস অর নো, জাস্ট এটা বলো। নো না দাদা। হ্যালো, নো দাদা না নাই। তো মনে রাখবেন লিঙ্কার ওয়ার্ডটা হচ্ছে সাধারণত একটা কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজের মতো ব্যবহার করা হয়। কোলোকুয়াল মানে উপভাষা, মানে ডিরেক্টলি ভাষার মধ্যে পড়ে না, মানে এটা একটা উপটার্ম, ডিরেক্টলি আমাদের কোনো ফর্মাল টার্মিনোলজির মধ্যে এই ওয়ার্ডটা আসলে আসে না। তো আমরা করি কি, আমাদের কথাবার্তার মধ্যে এই ওয়ার্ডগুলো নিয়ে আসি, সেন্টেন্স কানেক্টর, লিঙ্কার, এটা সেটা অনেক কিছুই আমরা বলি, but all the things are somehow can be classified as conjunction. এই সবগুলো জিনিসকে you can classify as conjunctions. So লিঙ্কার বলেন, কানেক্টর বলেন, যাই বলেন না কেন, এদেরকে আপনি সবসময় কনজাংশন নামেই ডাকবেন। মনে থাকবে জিনিসটা সবার তাহলে? জি দাদা। আচ্ছা, তো আপনাদের আজকের এই ক্লাসটা থেকে ই হবে না, কি বলে, এই আশা করি এমসিকিউতে এক্সাম আসবে না, কিন্তু স্ট্রাকচার বোঝার জন্য আপনার এই ক্লাসটা কিন্তু লাগবে, তাই আপনাকে আমি এটা দেখিয়ে নিচ্ছি। তো মনে রাখবেন, ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা লিঙ্কার ওয়ার্ডটাকে অ্যাভয়েড করব, তাই আমি লিঙ্কার ওয়ার্ডটাকে লাল মার্ক করে দিচ্ছি এবং এটাকে আমি কেটেও দিচ্ছি যে ভাই এই ওয়ার্ডটার কোনো ভিত্তি আমাদের কাছে নাই। তাহলে আমাদের কাছে ভিত্তি আছেটা কি? আমাদের কাছে ভিত্তি আছে কনজাংশনের। তো কনজাংশনের কাজটা কি? কনজাংশনের কাজ হলো সে বেসিক্যালি, দাদা একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ বলেন, শিওর। দাদা সরি, মানে আমি হচ্ছে একটু কালার ব্লাইন্ড দাদা, তো ওই লাল রংটা দিলেন আমি দেখি না কিছু, মানে আমি আচ্ছা, লাল রংটা না দেখলে এটাকে আমি করি হলুদ রং দিয়ে দেই, সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। এটাকে হচ্ছে হলুদ করে দিই, যে লিঙ্কারের কোনো ভিত্তি নাই আমাদের কাছে, এই কথাটা একটা মিনিংলেস, ঠিক আছে, তাই আমরা এটাকে হচ্ছে আপনার বাদ দিয়ে দিব, আমরা বলবো কনজাংশন। তো কনজাংশনের কাজটা বেসিক্যালি কে, ইট বেসিক্যালি পারফর্মস দ্য রেসপন্সিবিলিটি অফ জয়নিং। সো ওর কাজই হলো জয়েন করা, ঠিক আছে। তো আমরা তাহলে কনজাংশন দেখি। তো কনজাংশনে গিয়ে হয় কি জানেন, সমস্যাটা হচ্ছে কনজাংশন বুঝতে আমাদের কোনো সমস্যা হয় নাই। কেন হয় না আমি একটু বলি, দেখেন, আমি যদি বলি যে আই হ্যাভ ওয়ার্কড হার্ড, ঠিক আছে, এরপর একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে বললাম আই হ্যাভ সাকসিডেড, আমার সাকসিডেড বানান টাইপ করতে বারবার ভুল হয়। এখন আমি যদি বলি এখানে আপনি কি বসাবেন, বাট বসাবেন নাকি অ্যাজ এ রেজাল্ট বসাবেন, বলেন তো ভাই? হ্যাঁ, কঠোর পরিশ্রম করেছি কিন্তু আমি সফল হয়েছি, এটা হবে? পরিশ্রম করেছি প্রস্তুতিতে আমি সফল হয়েছি, কোনটা হবে বলেন? অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট বসাবেন। আর তো একটা এটা জিনিস দাদা হচ্ছে বাটটা নেগেটিভ সেন্স দেয় সাধারণত মেনলি। ওটাই বললাম যে এগুলো আমরা দেখলেই বুঝি যে এটা আসলে কি সেন্স দেওয়া উচিত, তো এগুলো নিয়ে আমাদের খুব একটা প্রবলেম হয় না, এটাই বলে যাচ্ছি আপনাকে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন অ্যাজ এ রেজাল্ট না বলে কনজাংশনের সাইজের উপর ভিত্তি করে কিন্তু সেন্টেন্সকে আবার একটু ভিন্ন ভিন্ন ভাবে ক্লাস মানে পাংচুয়েট করতে হয়। এবার আমরা এই পাংচুয়েশন গুলা দেখবো এবং এই পাংচুয়েশন দেখার মাধ্যমে আমরা আরো বেশ কিছু মজার মজার জিনিস শিখবো। সো লেটস সি ইফ উই ক্যান। প্রথমেই আমরা যে কাজটা করব, কনজাংশনকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব আমাদের আলোচনার সুবিধার্থে। একটা ওই ভাই পজিটিভ কনজাংশন, নেগেটিভ কনজাংশন, ওই ক্লাসিফিকেশনের দিন শেষ, ওগুলা বাদ দিয়ে দেন, আপনার পরীক্ষাতে কখনো আসবেও না, লাগবেও না, ঠিক আছে, আশা করি। আমরা শিখবো স্মল কনজাংশন ভার্সেস হচ্ছে লার্জ কনজাংশন। স্মল কনজাংশন কোনগুলা, যেমন ধরেন এন্ড, অর, সো, ইয়েট, বাট, ঠিক আছে, এই যে এই ধরনের ছোট ছোট কনজাংশন গুলাকে আমরা বলি স্মল কনজাংশন। আর বড় কনজাংশন কোনগুলা, যেমন ধরেন অ্যাজ ইয়েট, যেমন ধরেন কনজিকুয়েন্টলি, যেমন ধরেন
nonetheless, যেমন ধরেন nevertheless, যেমন ধরেন however, যেমন ধরেন moreover। এই যে এই সাইজ দেখেন, এগুলো কিন্তু একটু বড় বড়। এই যে একটু বড় বড়, এই বড়গুলোকে আমরা বলছি লার্জ কনজাংশন। এগুলো বেসিক্যালি আমি আমার মতো করে ক্লাসিফিকেশন করে নিয়েছি পড়ানোর জন্য, আর কিছুই না, ঠিক আছে? এখন এই জায়গাতে এক্সামিনার চায় যে আপনারে প্যারা দিবে, আপনাকে প্যারা দেওয়ার মতো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যেমন ধরেন আমি একটা বাক্য দেখাই, যেমন ধরেন আমি যদি বলি যে আই লাভ ইউ, ঠিক আছে, সেমিকোলন দিয়ে, সরি, consequently you love me, এই বাক্যের ভুলটা কোথায় বলেন তো? কমা, এবার কেবল কমা। হ্যাঁ স্যার কমা। হ্যাঁ, কমার পরিবর্তে কি হতে পারে বলেন? কমাটা উঠে যাবে। স্যার এটা উঠে গেলে হলো তো কনজাংশন না, হচ্ছে। এই যে ভুলটা করছেন নবদ্বীপে, দেখছেন এই ছোট্ট একটা Semicolon বাক্য হবে। আপনারা কিন্তু ভুল করছেন। একজন বলেছেন সেমিকোলন হবে, এখানে একটা সেমিকোলন লাগবে এবং এখানে একটা কি লাগবে, এখানে একটা কমা লাগবে। এই বড় বড় কনজাংশনের ক্ষেত্রে আগে একটা সেমিকোলন আর পরে একটা কমা হচ্ছে নিয়ম। সো আমরা এই পাংচুয়েশন জনিত সমস্যাগুলো আজকে কি করব, ক্লিয়ার করব। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলাম কি বুঝতে চেয়েছি আপনাদেরকে আমি? জি স্যার। জি দাদা। Okay. এবারে দেখেন, প্রথমেই আমরা একটু ঠান্ডা মাথায় এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব সেন্টেন্স কানেক্ট করার ক্ষেত্রে কনজাংশনকে কিভাবে আপনি ক্লাসিফাই করবেন বা বসাবেন। দেখেন, আমি লিখলাম আই লাভ ইউ, ফুল স্টপ, এরপরে বললাম হাউ এভার ইউ হেট মি। এই যে দেখেন এখানে এই কনজাংশনটা, এটাকে আমরা অনেক সময় সেন্টেন্স লিঙ্কারও বলি, তো যেটাই বলি সমস্যা নাই, ঠিক আছে, একটা বললেই হয়। তো এই যে হাউএভার, এটা বসলো কোথায়? সেকেন্ড সেন্টেন্সের শুরুতে বসে সে আগের সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে, এটাকে অনেকে সেন্টেন্স লিঙ্কারও বলে, বাট ইউজুয়ালি এটা কনজাংশন। তো এই হাউএভারটাকে বাক্যের 3 জায়গাতে বসানো যায়, সেটা কোথায় কোথায় আমি দেখাচ্ছি। আই লাভ ইউ, ঠিক আছে, ইউ হাউ এভার হেট মি, I love you, you hate me, however। এই হলো আপনার 3টা অবস্থান যেখানে কিনা আপনার এই সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশনকে আপনি বসাতে পারেন। অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সের শুরুতে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে, মানে সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে, আর হলো সেকেন্ড সেন্টেন্সের শেষে। তবে আপনি যেখানেই বসান না কেন, নিয়ম হলো যে সেটাকে কমা দিয়ে আলাদা করতে হবে। যেমন শুরুতে বসলে একটা কমা দিয়ে আলাদা, যদি সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে 2টা কমা লাগবে, আর শেষে বসলে একটা কমা লাগবে। মনে থাকবে জিনিসটা সবার? দাদা হচ্ছে সেমিকোলনটা হবে না সেক্ষেত্রে না। সামনে? না না, কোনো সেমিকোলন লাগবে না, শিখে নেন, কাজে লাগবে, ঠিক আছে? মনে থাকবে জিনিসটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে এই নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়মে এটা মেনটেন করাটাই ভালো। ওকে, এবারে দেখেন, হ্যাঁ বলেন, শুনছি, কে বলছেন বলেন। স্যার এখন বুঝতে পেরেছি, সরি। ওকে, এবারে দেখেন এই নিয়মটা একটা নোট লিখে রাখবেন। দিস দিস এই নিয়মটা আমরা লিখবো, দিস procedure is applicable to small and large conjunctions। মানে সেন্টেন্সে আপনি যেই ধরনের কনজাংশন ইউজ করেন না কেন, এই রুলটা বা প্রসিডিওরটা অ্যাপ্লিকেবল হবে ইকুয়ালি। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? মনে থাকবে? হ্যালো? জি দাদা, মনে থাকে। দাদা মনে থাকে। কিন্তু যখনই তারা ক্লজকে কানেক্ট করতে যাবে, আই রিপিট, যখনই তারা ক্লজকে কানেক্ট করতে যাবে, তখনই কিন্তু একটা
প্রবলেম হবে। প্রবলেমটা কি আপনাদেরকে আমি একটু বলি। এখানে রাইটিং ব্যাচের কি কিছু লোকজন আছেন মনে হয়, তাই না? আচ্ছা, তো তাদের কাছে এই বিষয়গুলো আবার কমন পড়েছে, তো আপনারা রিভিউ করতে পারছেন। তবে আমি এখানে কিছু বিষয় কিন্তু বাদ দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে ওই নিয়মগুলো থেকে আমাদের সাধারণত এমসিকিউ তে প্রশ্ন হয় না। যেমন এমসিকিউ তে এম ড্যাশের কোনো প্রয়োগ নাই বললেই চলে এমসিকিউ কোশ্চেন গুলাতে, তাই আমরা ওগুলো আমাদের আলোচনাতে আনবো না। ঠিক আছে, আমরা এটাকে এমসিকিউ পার্সপেক্টিভেই পড়বো। হ্যাঁ, কিন্তু ক্লজে গিয়ে যখন সে ক্লজকে কানেক্ট করবে তখন কিন্তু আবার একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে আমি একটু বলি। দেখেন, প্রথমে আমরা লিখবো আই লাভ ইউ, তারপর আবার লিখবো আই লাভ ইউ, তারপর আবার লিখবো আই লাভ ইউ, তারপর আবার লিখবো আই লাভ ইউ। এতবার আই লাভ ইউ লিখছি কেন পরে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে লিখবো ইউ হেট মি, এরপরে আবার লিখবো ইউ হেট মি, এরপরে আবার লিখবো ইউ হেট মি, এরপরে আবার লিখবো ইউ হেট মি। এবারে দেখেন আমি একটা একটা করে বুঝাই। এখানে দেখেন আপনার কিন্তু দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে আই লাভ ইউ ক্লজ আর একটা হচ্ছে ইউ হেট মি ক্লজ। দুইটা ক্লজ আছে, ঠিক আছে। এখন এই দুইটা ক্লজকে আপনি কিভাবে কানেক্ট করবেন? এই দুইটা ক্লজকে কানেক্ট করার সর্বোত্তম উপায়টাই হচ্ছে কি আপনার কনজাংশন। এখন এই কনজাংশনটা কোথায় কোথায় বসতে পারে? আগের বাক্যগুলোতে কি দেখেছেন যে সেকেন্ড সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে, আবার সাবজেক্টের শেষে। একইভাবে এইখানে এসেও কনজাংশনটা সেকেন্ড ক্লজের আগে বসতে পারে, যেমন বাট লিখলাম, আবার সেকেন্ড ক্লজের সাবজেক্টের পরে বসতে পারে, বাট লিখলাম, আবার সেকেন্ড ক্লজের শেষে গিয়ে বসতে পারে, বাট লিখলাম। এই আলোচনাগুলো কোনো বইয়ে পাবেন না আপনি, কারণ সাধারণত বইয়ে এই বিষয়গুলোকে একেবারে এড়িয়ে যাওয়া হয়, যে কারণেই আমাদের দেশের ছেলে মেয়েদের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচারে গিয়ে প্রবলেমটা হয়। তো এইভাবে কিন্তু এটা বুঝতে পারে। এখন এই তিনটা নিয়মের মধ্যে যদি কোন নিয়মটাকে আপনি বলতে চান কারেক্ট, আমি বলবো দুইটা ক্লজের মধ্যেখানে যখন এই বাট বসে এইটা কারেক্ট ধরা হয়, এইটা কারেক্ট ধরা হয়। কিন্তু এখানেও পাংচুয়েশনের নিয়ম অ্যাপ্লাই করা যায়। তো সেই নিয়মটা কি এবার আমি একটু বলি, শুনেন। যখন আপনি দুইটা ক্লজের মধ্যে বাট বসালেন, আবার কি করলেন, মধ্যে কথায় বলতে পারেন যে সেকেন্ড ক্লজের সাবজেক্টের আগে বসালেন, বা সেকেন্ড ক্লজের সাবজেক্টের পরে বসালেন, বা সেকেন্ড ক্লজের শেষে বসালেন। আলটিমেটলি ওটা ছিল তখন সেন্টেন্স, এখন এগুলো হয়ে গেছে ক্লজ। এটা তো বুঝতে পারতেছেন সবাই নাকি, বলেন তো? শিওর তো বুঝতেছেন? ক্লজ কেন হলো বলেন তো, এগুলো কেন ক্লজ হলো বলেন তো দেখি, বলেন। ক্লোজ হচ্ছে দাদা মেইনলি হচ্ছে আমার কনজাংশন দিয়ে অ্যাড করা হচ্ছে, প্লাস হচ্ছে আমার এখানে উপরে তো কনজাংশন দিয়ে অ্যাড করলাম, তো ওগুলো সেন্টেন্স হলো কেন আগেরটা? দাদা আগেরটাই ফুল স্টপ আছে, ফুল স্টপ। আগেরটায় সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন আছে, এখানে নাই। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে দেখেন, তো এক্ষেত্রে কি করবেন একটু ভালোভাবে বুঝেন। যখন আপনি, আমি একটু মার্ক করে দিই 1 নম্বরটাতে, যখন আপনি দুইটা ক্লজের মধ্যে কনজাংশন বসাইছেন, আপনি যে কাজটা করবেন আগে একটা কমা দিয়ে দিবেন। তবে দিতেই হবে তা না, দিলে ভালো, তাই আমরা দিয়ে দিব। যখন আপনি দ্বিতীয় সেন্টেন্সে যাবেন তখন আপনার টার্গেট থাকবে এই বারটা কিন্তু একটা অড জায়গাতে বসছে, তাই আগেও একটা কমা দিবেন এবং পরেও একটা কমা দিবেন। আর এই 3 নম্বর বাক্যে যখন যাবেন, যেহেতু শেষে বসেছে তাই একটা কমা দিবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু এখানে ভুল একটা হয়েছে। কোথায় হয়েছে? প্রথম সেন্টেন্সে দেখবেন আই লাভ ইউ বলার পরে বাট লিখে তারপরের ক্লজটা আসছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সে খেয়াল করে দেখেন আই লাভ ইউ বলার পরেই আবার ইউ দিয়ে পরের ক্লজ শুরু করে ফেলছেন। এই জন্য দুইটা ক্লজকে আলাদা করার জন্য এইখানে আপনাকে সেমিকোলন আনতে হবে। মনে থাকবে জিনিসটা সবার? জি দাদা, এটাই আমার কোশ্চেন ছিল আসলে। ঠিক আছে দাদা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। সব কোশ্চেনই সলভ করে দিব, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, কথাটা কি আমি লিখে দিচ্ছি, যে অ্যাপ্লিকেবল টু বোথ স্মল অ্যান্ড লার্জ কনজাংশনস। আমি কথাটা কি বললাম, যে অ্যাপ্লিকেবল টু বোথ স্মল অ্যান্ড লার্জ কনজাংশন। তার মানে এই নিয়মটা
বড় হোক ছোট হোক যে কোনো কনজাংশনের ক্ষেত্রে কি হবে, প্রযোজ্য হবে। এর উপরেরটাও বড় হোক ছোট হোক যাই হোক না কেন যে কোনো কনজাংশনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কিন্তু সমস্যাটা হবে কোথায়? সমস্যাটা হবে 1 নম্বরে। কারণ 1 নম্বরে গিয়ে আপনি যদি বলেন যে ভাই আমি আই লাভ ইউ লিখবো, এরপর একটা বড় কনজাংশন নিয়ে আসবো, কনজিকুয়েন্টলি ইউ হেট মি, যে আমি এটা লিখবো, তাহলে কিন্তু আপনি যদি শুধু আগে একটা কমা দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আগে দিতে হবে সেমিকোলন, পরে দিতে হবে কমা। অর্থাৎ বড় কনজাংশনটা যখন মধ্যখানে বসে দুইটা ক্লজে, তখন এই নিয়মটা মানতে হয়। অন্য সকল ক্ষেত্রে সব নিয়ম সেম। মনে থাকবে জিনিসটা সবার? জি ভাইয়া। জি দাদা, আরেকবার রিপিট, বড় ক্লোজ কনজাংশনটা একটু কাইন্ডলি। প্রথমে হচ্ছে আপনি এই 2 নম্বর নিয়মটা মস্তিষ্ক থেকে আউট করে দেন। এই 2 নম্বর নিয়মটা বাদে 1, 3, 4 এই নিয়মগুলো বুঝতে পেরেছিলেন? জি দাদা। তো এখানে 3 নম্বর এবং 4 নম্বর নিয়মটাতে বড় কনজাংশন বসান বা ছোট কনজাংশন বসান, এই নিয়মটাই প্রযোজ্য, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু 1 জি। নম্বরে গিয়ে এখানে কনজাংশনটা বসলো কোথায়? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যেখানে। সেখানে ছোট কনজাংশন হলে আপনি আগে একটা কমা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, বাট আমি মনে করি দিয়ে দেওয়াটাই ভালো। এই যে সবুজ মার্ক করা আছে। কিন্তু যদি বড় আচ্ছা। কনজাংশন ইউজ করেন সেক্ষেত্রে আগে একটা সেমিকোলন দিবেন, পরে একটা কমা দিবেন। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, জি দাদা। দাদা আগে কমা দিলে হবে না, ওই ক্ষেত্রে সেমিকোলনে দিতে হবে? না, হবে না, না হবে না, হবে না। ও আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি জানেন, এই 1 নম্বর বাক্যে আমি কেন বললাম যে এই কমাটা দিলেও হয় না দিলেও হয়, কারণটা কি জানেন? এই যে যারা রাইটিং ব্যাচে পড়েছেন আমাদের কাছে, তারা জিনিসটা খুব ভালো করে জানার কথা। আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে। আপনারাও লাকি, আপনারা রাইটিং এর মোটামুটি 30% মতো আলোচনা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? সো আপনারাও অনেক লাকি আই গেস। তো দেখেন, একটা জিনিস বলি, মূলত এই কমার বিষয়টা আসলে আমাদের কাছে আসে কোন জায়গা থেকে? এটা আসে মূলত হচ্ছে আমাদের উচ্চারণের সুবিধার জন্য। আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, বলে একটু থেমে এই যে কমা দিলাম, বাট ইউ হেট মি, এই কথাটা একসাথে বলবো, তাহলে এটাই হতে পারে রাইট। আপনি যদি বলেন যে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু, বলে থেমে যাবেন কমা দিয়ে, তুমি আমাকে ঘৃণা করো, এটাও রাইট। তার মানে কি, কমাটা আগে দিলেও হইতেছে পরে দিলেও হইতেছে। কিন্তু এখন এখান থেকে একটা প্রশ্ন আসবে না, তাই আমরা বলতেছি ভাই এটা আগে দিয়ে দেন, ওইটাই ভালো লাগতেছে। বুঝতে পারছেন কি বললাম? হ্যালো হ্যালো, বোঝা গেছে। কিন্তু এখানে আবার একটা ঝামেলা করতে পারে আপনার সাথে। কি সেই ঝামেলা? একটু ঠান্ডা মাথায় বুঝেন, ঠিক আছে? সেই ঝামেলাটা হচ্ছে যে আপনার জন্য তারা যে কাজটা করতে পারে ধুম করে, যেটা হচ্ছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সরাসরি বসাই দেবে, আই লাভ ইউ, ইউ হেট মি। এখন আপনি বলতে পারেন যে হাই হাই, এটা এখন কেমনে কারেক্ট করব? এটাও কারেক্ট করার একটা উপায় আছে। সেটা কি? অনেক সময় দেখবেন বিদেশি লোকজনেরা কনজাংশনটাকে ইউজ না করেই কথা বলে ফেলে, যে আমি তোমাকে ভালোবাসি, একটু থেমে তুমি আমাকে ঘৃণা করো। এক্ষেত্রে কি হলো, উনি একটু থেমে ওই থামার মাধ্যমে কিন্তু আপনাকে কি বুঝালো, ওই বাট মানে কিন্তুর সেন্সটা বুঝালো, তাই না? ঠিক আছে না কথাটা? আমার বলেন তো একটু। জি দাদা। ঠিক আছে, গ্রেট। এই জন্যই আমরা এখানে বলতেছি যে যখন আপনি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একসাথে দিয়ে আপনি কনজাংশন ইউজ করবেন না, তখন আপনি চাইলে আগে শুধু একটা সেমিকোলন দিয়েও একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারেন, এবং এটা গ্রামাটিক্যালি 100% রাইট সেন্টেন্স, এবং এই বিষয়ে কোনো রকম কোনো ভুল নাই। মনে থাকবে জিনিসটা সবার? জি দাদা। তাহলে আমরা আজকে থেকে এই জিনিসটা মনে রাখবো যে এখানে কোনো গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, এই সেন্টেন্সটা 100% রাইট। হ্যাঁ আপু বলেন, শুনছেন? স্যার এটা কি যে কোনো কনজাংশনের ক্ষেত্রে আমরা এই অ্যাপ্লাই করতে পারবো? আমি এই কথাটা বুঝি না আপনি কি বলছেন। যে কোনো কনজাংশন মানে যে কোনো কনজাংশন কি মিন করার ক্ষেত্রে? জি স্যার। ডেফিনেটলি পারবেন, কোনো সমস্যা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে যিনি নেটিভ স্পিকার তিনি ধরেই নিচ্ছেন
যে আপনি এই দেওয়াটা বুঝতে পারছেন যে এটা কি বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি সুমন অনেক পরিশ্রম করেছে, সুমন সফল হয়েছে, এখানে যে আমি থামলাম পরিশ্রম করেছে বলার পর এখানে কি বোঝাচ্ছে বলেন দেখি বুদ্ধি করে। স্যার ওইটা একটা কনজাংশন বোঝাচ্ছে। কনজাংশনটা কি সেটা একটু বলেন শুনি। এন্ড রেজাল্ট বাট বোঝাচ্ছে বাট। জাস্ট মানে as a result বা রেজাল্ট এরকম একটা হতে পারে, তাই So না? that সো দ্যাট না, সো দ্যাট মানে তো যাতে, সো মানে তাই, So, সো ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা। দাদা এটা কি ইনফর্মাল ইংলিশ ধরবে? ইনফর্মাল ইংলিশ, ডেফিনেটলি ফর্মাল ইংলিশ। ফর্মাল নাকি ইনফর্মাল? বললাম তো ভাই ডেফিনেটলি ফর্মাল ইংলিশ রে ভাই। দাদা হ্যাঁ বলেন। 3 নাম্বার যে সেন্টেন্সটা, ওখানে আমি যদি বাটের জায়গায় কনসিকুয়েন্টলি ইউজ করতাম, মানে লার্জ কনজাংশন, এই যে তাহলে দেখাচ্ছি, তো মানে আগে এই যে পরে সে দেখাচ্ছি, কমাই এই যে থাকবে। দেখাচ্ছি, এই দেখাচ্ছি। এই দেখেন এখানে স্মল কনজাংশন, কিন্তু একই বাক্য আমি যদি লিখি কি দিয়ে, আমি যদি লিখি হচ্ছে আপনার ধরেন আমি যদি লিখি যে আই ওয়ার্কড হার্ড ঠিক আছে, বুঝতে পারছেন এবার বলেন, বুঝতে পারলেন? এখানে কি লাস্টেরটাতে কি মানে কমা দিয়ে কি কনসিকুয়েন্টলি হবে এরকম না কিছু? না না না, কেন রে ভাই, আমি তো বলেই দিলাম ছোট কনজাংশন হলে আগে কমা, বড় কনজাংশন হলে আগে সেমিকোলন পরে কমা। আর যদি বলেন কনজাংশন ইউজ করবেন না তাহলে সেমিকোলন, তাহলে কেন পেঁচাচ্ছেন ব্যাপারটা? না, ওই এটা যে 3 নম্বরে লেখা ছিল যে ফর বোথ মানে স্মল আইটা ছিল, সাবজেক্টটা ছিল, আইটা ছিল এখানে আগে, দেখেন কনসিকুয়েন্টলি আগে আইটা ছিল। দেখেন কোথায় বলেন 3 নাম্বার সেন্টেন্সটা। কি আই লাভ ইউ ইউ হ্যাঁ, বাট হেট মি, এটা হ্যাঁ হ্যাঁ, বোথ হ্যাঁ, এন্ড এখানে লার্জ। হ্যাঁ সমস্যাটা কোথায় আছে বলেন। আমি বলতে চাচ্ছি যে যদি আমার এরকম হয় যে আই লাভ ইউর পর আরেকটা সাবজেক্ট আমি নিয়ে আসলাম, তখন এরপরের কনজাংশনটা বিগ হোক স্মল হোক আমার দুই পাশে কমাই বসবে, এরকমই তো ব্যাপারটা। আমি তো বলেই দিলাম যে অ্যাপ্লিকেবল টু বোথ স্মল এন্ড লার্জ কনজাংশন, তার মানে এই নিয়মটাতে আপনি যেই কনজাংশন ইউজ করেন না কেন একই জিনিসই হবে, এই যেভাবে দেওয়া আছে সেভাবে কাজটা করবেন। ওকে, মানে এখানে দুইটা কমা দিয়ে দিবেন, আপনি বলবেন যে ইউ কমা কনসিকুয়েন্টলি কমা হেট মি, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই যে এখানে 3টা বাক্য লিখেছি, 3টা বাক্য বুঝতে পেরেছেন? ইয়েস অর নো প্লিজ। ইয়েস দাদা। এগুলো পুরোপুরি শিওর তো তাহলে আমরা আজকে থেকে? 100%। জি। তো কমা নিয়ে কথা বলতে গেলে একটা স্পেশাল কেস না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে কি, এটাকে বলা হয় অক্সফোর্ড কমা বা সিরিয়াল কমা। সেটা কি, মূলত ব্রিটিশরা হচ্ছে একটু মানে ইংলিশের গ্রামার নিয়ে বেশি পেঁচায়, বাট আমেরিকানরা হচ্ছে আপনার ইংলিশ গ্রামার নিয়ে অতটা বেশি পেঁচায় না। মানে ব্রিটিশ সেন্সে ইংলিশ গ্রামারটা একটু কঠিন বেশি, বাট আমেরিকান ইয়েতে গিয়ে আপনার ইংলিশ গ্রামারটা একটু কম কঠিন আর কি। তো সেক্ষেত্রে আমি মনে করেন বললাম যে আই হ্যাভ হ্যাড, ঠিক আছে, রাইস কমা পটেটো এন্ড ফ্রুট জুস। তো এই ব্রিটিশরা বলতেছে যে ভাই এইখানে তুমি আসলে কয়টা আইটেম খেয়েছো বলেন দেখি বুদ্ধি করে। হ্যালো, 3টা আইটেম, কিন্তু ব্রিটিশরা বলতেছে যে না, আমাদের কাছে দেখে মনে হচ্ছে ভাই তুমি 2টা আইটেম খেয়েছো। কি কি? একটা হচ্ছে রাইস, একটা হচ্ছে জুস। জুসটা কি? পটেটো এবং ফ্রুট, 2টা মিক্স করা জুস। এই জন্য ওরা বলতেছে এই কনফিউশন দূর করার জন্য পটেটোর আগেও একটা কমা দিতে হবে, যেটাকে বলা হয় সিরিয়াল কমা বা অক্সফোর্ড কমা। মনে থাকবে?
জি দাদা, দাদা একটা কোশ্চেন ছিল আপনার হচ্ছে বলেন। প্রথম সেন্টেন্সটা আই ওয়ার্ক হার্ড সো দেন তারপর একটা কমা আসবে না, লাইক কাইন্ডলি সো আই হ্যাভ আই ওয়ার্ক হার্ড এর পর তো কমা দিলাম ভাই, কমা দিয়েছি। সোর পরে সোর পরে সোর সো পরে কেন আসবে? আমি তো বললামই ছোট কনজাংশনে আগে কমা দিলেই হয়ে যায়। এই যে আই ও লাভ ইউ, আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনি যদি আচ্ছা বলেন যে সোর পরে দিবেন তাহলে আগেরটা দিবেন না, দিতে পারবেন বাট সেক্ষেত্রে আগেরটা দিবেন না। তাই অত ও বেশি আচ্ছা প্যাচে না গিয়ে আমরা আগেই দেবো দিলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি দাদা, ওকে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা গেল। এখন দেখেন এই জায়গাতে তাহলে প্রশ্ন হতে পারে কিরকম, যদিও এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন করা হয় না, সেটা হচ্ছে কি আপনার এই 2 নম্বর বাক্যটা, এটাকে আমি হচ্ছে আপনার এই নীল কালারে মার্ক করে দিলাম, ঠিক আছে? এটা নীল কালার না পেস্ট কালার না কি যেন বলা মনে হয়েছে মানুষ। এই জায়গাতে এসে আপনার প্রশ্ন করে আটকাতে পারে, খেয়াল করবেন যে আগে সেমিকোলন পরে কমা। এগুলো আপনাদের গ্রামার সেন্স ডেভেলপ করতে অনেক অনেক কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আজকে মোটামুটি সিম্পল সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স একেবারে রুডিমেন্টারি লেভেলের ডিসকাশন, এই বিষয়গুলো কি পুরোপুরি বুঝতে পেরেছেন? অবশ্যই জি দাদা। দাদা একটা জিনিস মাথায় রাখবেন যে গ্রামার জিনিসটাকে আপনি চাইলে অনেক ভাবে এটাকে আপনি এক্সপ্লেন করতে পারেন, এর এক্সপ্লেনেশনের মানে কোনো শেষ নাই। আমি যখন ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল গুলো যাবো তখন দেখবেন যে একই জিনিস আপনি পড়ছেন এক নিয়মে, কিন্তু আপনাকে আমি এখন ভিন্ন নিয়মে পড়াচ্ছি, ঠিক আছে? যেমন ধরেন আপনার ভার্বের, মনে পড়ে গেল ভার্বের একটা ইয়েতে গিয়ে, যেমন ধরেন আপনারা ভার্ব না পার্টিসিপল আর হচ্ছে জিরান্ডে গিয়ে আপনারা যেমন ভার্বেরটাকে বলি, যেমন ধরেন আই আই মেক হিম, ঠিক আছে, ডু নাকি ডান দা ওয়ার্ক, বলেন তো বুদ্ধি করে। ডু হবে। এখানে কেন ডু হবে বলেন দেখি বুদ্ধি করে। মেকের পরে সাবজেক্ট আছে দাদা, হচ্ছে ব্যক্তিবাচক, আর হচ্ছে বস্তুবাচক থাকলে দেন ডান হতো। আচ্ছা আমি যদি বলি আই মেক মাই মেশিন পেইন্ট নাকি পেইন্টেড, পেইন্টেড। পেইন্টেড হবে এক্ষেত্রে। এই যে আপনারা এটা শিখছেন পেইন্টেড হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই ডুয়ার রিসিভার, তারপরে মেকের পরে ব্যক্তি আছে বস্তু আছে, এই যে জিনিসগুলো শিখছেন না আপনারা, জি দাদা এই জায়গাটা থেকে সরে আসবেন। হ্যাঁ, এই জায়গাটা থেকে সরে আসবেন, এই জায়গাটা থেকে সরে একটা নতুন জায়গাতে আপনি আপনার অবস্থানটা নেবেন। নাও দ্য কোশ্চেন ইজ ভাই ওই জায়গাটা আমার কোথায়, আমার একটু বলেন, ঠিক আছে? জি জি দাদা শুনেন, এই জায়গাটা থেকে সরে এসে আপনার কাজটা হবে কি আমি একটু বলি। মনে রাখবেন এই মেক এর পরে ব্যক্তি আছে না বস্তু আছে, এইটা ভাই আপনার কোনো বিষয় নেই এখানে, এইটা আপনার বিষয় না। ডুয়ার রিসিভার দিয়েও মাথা গরম করবেন না, এটা আপনার বিষয় না। আর ডুয়ার রিসিভার দিয়েও মাথা গরম করবেন না। আপনি দেখবেন এখানে মেক মানেই হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। আচ্ছা আমি করিয়ে নিলাম, এখানে আমার কোনো প্রবলেম নাই। এখন প্রশ্ন হলো করিয়ে যে নিলাম, কাকে দিয়ে করিয়ে নিলাম? যদি কাকে দিয়ে করিয়ে নিলাম অ্যাক্টিভ থাকে, মানে প্রেজেন্ট থাকে আপনার সেন্টেন্সে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্স অফার করবে। আর যদি সেটা প্রেজেন্ট না থাকে তাহলে সেটা প্যাসিভ সেন্স মিন করবে। এটাকে আমরা ডুয়ার এবং রিসিভার দিয়ে বুঝাই। যেমন আই মেক, আমি করাই, কি করাই। এখন প্রশ্ন হলো তাকে দিয়ে কি করাই, একটু বলেন, তাকে দিয়ে করাচ্ছি কাজটা? হ্যাঁ হ্যাঁ তাকে দিয়ে, তার মানে হিমকে এই দিয়ে। কাজটা ওই ব্যক্তি করতেছে, হিম করতেছে, তার মানে এখানে অ্যাক্টিভ সেন্স, ঠিক আছে? সো এটাকে ডু দিয়ে বলবেন। এখন আমি যদি বলি আমি করাই, এখন মেশিন দিয়ে কি আমি পেইন্ট করাই? অন্য একটা লোক দিয়ে করায়। এখন মেশিন আপনি যদি বলেন যে আমি মেশিন দিয়ে পেইন্ট করাই না, বরঞ্চ মেশিনটাকে পেইন্ট করাইছি অন্য একটা লোক দিয়ে, সেক্ষেত্রে ভাই আপনার অ্যান্সার কারেক্ট, পেইন্টেড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু আমি যদি বলি যে ভাই আমার কাছে একটা মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে আমি পেইন্ট করাই, তাহলে আই মেক মাই মেশিন পেইন্টেড হবে না পেইন্ট হবে বলেন? পেইন্ট হবে, পেইন্ট। পেইন্ট হতে পারে। Paint, তার মানে কি আই মেক মাই মেশিন পেইন্ট দিবেন না পেইন্টেড দিবেন, এটা ডিপেন্ড করতেছে সেন্সের উপরে। এম আই রাইট অর রং? রাইট, কিন্তু ওই সূত্র অনুযায়ী কিন্তু এটা ভুল ধরবে না। কেন ভুল ধরবে? আমি যদি বলি Dual receiver? এটাই বলবো আই মেক মাই মেশিন পেইন্ট, কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নাই ভাই। তাই না? ধরতে হ্যাঁ পারছেন ওইটাও ব্যাপারটা? ঠিক, ধরছি। ধরতে পারছেন। এবার আমি বলি ভুলটা কেন ধরে আপনাকে। ভুলটা ধরে একটা কারণ আছে। কারণ যখন আমরা বলি যে আই মেক মাই মেশিন পেইন্ট, এটা মানে হচ্ছে আমি
মেশিন দিয়ে রং করাই। এখন প্রশ্ন হলো কাকে রং করাই, এটা ডিরেক্টলি মেনশন করা হয় না। আমি যদি বলে দেই আই মেক মাই মেশিন পেইন্ট দ্য রুম, কোনো সমস্যা নাই, এটা হইতেই পারে অ্যান্সার। কিন্তু এই রুমটা না থাকার কারণে আমরা বলি যে মেশিনটারেই রং করাইছি, এই কারণে পেইন্টেডটা নেই। এই কারণে আমরা মুখস্থ করে ফেলি মেকের পরে ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম, মেকের পরে বস্তু থাকলে ভার্বের থার্ড ফর্ম। কিন্তু অ্যাকচুয়াল রিজনটা কি ধরতে পেরেছেন? এই এই পজিটিভ ভার্বের এই সেন্সটা কি মাথায় ঢুকেছে আপনাদের? ইয়েস অর নো? ইয়েস হ্যাঁ, Yes, এটা ভার্বের আলোচনাতে গিয়ে আমাদের আরো আসবে, কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আজকের লেকচার 1 ঘন্টা হয়ে গেছে, এখানেই শেষ করে দিচ্ছি। ওকে তাহলে দাদা একটা কোশ্চেন করবো। শিওর, বলেন। শুনতেছি। দাদা এই জিনিসটা কি দাদা আপনার নিজে আবিষ্কার করছেন না কোথা থেকে? দাদা আমরা তো এই জিনিসগুলা আসলে আমি কোথা থেকে আবিষ্কার করছি এটা বলা যাবে না। এটা হচ্ছে দীর্ঘদিন পড়তে 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 এই জিনিসগুলো আমাদের কাছে স্টোর হয়েছে, যেগুলো আমি আপনাকে শিখাচ্ছি এখন, আর কিছুই না। ওকে আচ্ছা আচ্ছা দাদা একটা কোশ্চেন ক্লাসের বাইরে, যেহেতু ক্লাসটা শেষ। হ্যালো দাদা। হ্যাঁ বলেন, শুনছি আমি। আচ্ছা দাদা, আমরা হচ্ছে যে আমাদের কি ইংরেজির কোনো রাইটিং এর নতুন ব্যাচ আসবে? এটা একটা হ্যাঁ কোশ্চেন। আসবে, আরেকটা হচ্ছে আসবে, হ্যাঁ আসবে, আসবে না দাদা? আর হ্যাঁ, আসবে। আমাদের এই যে এই ব্যাচটাতে কি নতুন কাউকে ভর্তি করানো যাবে? মানে আমার হলের একজন ভর্তি হতে চাইছে দাদা। আমি আপনি এটাকে ওই আপনাকে উনাকে বলেন যে হ্যাঁ 4639 এ টাকা পাঠিয়ে টেক্সট করে দিতে, আমি ওনাকে অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করবো। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। আর ইংলিশ রাইটিং ব্যাচটা কবে নাগাদ আসতে পারে দাদা? নেক্সট উইক থেকে আসবে, আমাদের একটা বেশ শেষ হয়েছে তো, নেক্সট উইকে আমরা ঘোষণা করে দেবো, হয়তো 2-4 ওকে, দিনের মধ্যে থ্যাংক ঘোষণা পেয়ে যাবেন। থ্যাংক ইউ দাদা। ওকে ওকে, হ্যালো হ্যাঁ বলেন, শুনছি। স্যার, এই প্রিলি ব্যাচটা শেষ করার পর একটা রাইটিং ব্যাচ হলে ভালো হয় না? থাকবে, সমস্যা নেই, থাকবে, টেনশন মানে নিয়ে না ভাই, থাকবে। প্রিলিটা ভালোভাবে শেষ হওয়ার পর রাইটিংটা করবো আর কি। হ্যাঁ থাকবে, টেনশন নিয়ে না। ওকে স্যার। দাদা একটা কোশ্চেন ছিল দাদা। হ্যাঁ বলেন ভাই, শুনছি। দাদা এই যে রাফি স্যারের যে ম্যাথ কোর্সটা চলতেছে, এটার মনে হয় আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ডেট, হ্যাঁ জয়েন করেন, সমস্যা নেই। দাদা মাসের শেষের দিকে একটু টাইম বাড়াইলে আমাদের একটু ভালো হতো আমাদের জন্য। তাহলে সেক্ষেত্রে আপনি রাফি ভাইকে নক দিয়ে, পেজে নক দিয়ে বলে দেন যে ভাইয়া আমি 2-4 দিন পরে জয়েন করব, একটু প্লিজ সময় রাখেন, বলে দেন, ঠিক আছে? দাদা ধন্যবাদ। ওকে ওকে। 7 নম্বর কিন্তু আপলোড হয়ে গেছে প্রশ্ন, দয়া করে পরীক্ষা কোনোভাবেই মিস করবেন না। পরীক্ষায় পার্টিসিপেশন কম দেখলে আমি কিন্তু বিরক্ত হই, আমার আগের কথা আগে ভাই, ঠিক আছে? হ্যাঁ দাদা। কারণ আমি কিন্তু চেষ্টা করি যে আপনাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, ঠিক আছে? সো আপনারা যদি এরপরও না পড়েন তাহলে হবে? ওকে তাহলে আল্লাহ হাফেজ, নমস্কার এন্ড গুড নাইট। একজন লিটারেচারের ক্লাস ভাই, আমি লিটারেচারের এক্সপার্ট না, টুকটাক পারতাম আগে এক সময়, এখন আমি এটা নিয়ে আর কোনো কাজ টাজ করি না।